ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ভৌত বিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার থেকে একটা সেটের সমাধান দেখব, এমসিকিউ আর এসএকিউ আর যতগুলো অঙ্ক আছে সেইগুলো। তো প্রথমেই কোশ্চেনে চলে আসি যে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী অপশান এ ইনফ্রারেড রশ্মি, বি অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, ডি আলফা রশ্মি। তো উত্তর হবে ইনফ্রারেড রশ্মি। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী হলো ইনফ্রারেড রশ্মি। দুইয়ের দাগে লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান 8.314.82, এটা উত্তর হবে অপশান বি 0.821। কেননা আমরা এর যদি আমি অঙ্ক ভাবে কষেও দেখি যে আর এর মান পিভি সমান এনআরটি ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, আর সমান পিভি বাই এনটি, পি এর মান 1 অ্যাটমসফিয়ার, ভি এর মান 22.4 লিটার এবং টি এর মান কেলভিন স্কেলে 273 কেলভিন এবং এন ইকুয়াল টু 1 মোল বসালে আমরা পাবো 0.082 লিটার পার অ্যাটমসফিয়ার। তো আমরা নেক্সট কোশ্চেনে আসি, কত মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে? তো হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় স্টিম উৎপন্ন হবে, বিক্রিয়াটা হচ্ছে H2 প্লাস O2 সমান H2O। এটা যদি আমরা সমতা বিধান করি, সমতা বিধান করলে হবে 2H2O প্লাস O2 সমান 2H2O। আমাকে বলে দিয়েছে 4 মোল, সেখানে 2 অণু থেকে যদি 4 মোল পাই তাহলে হাইড্রোজেনেরও 2 অণু সমতা বিধান করলে 2 অণু লাগছে, সুতরাং এখানেও 4 মোল লাগবে। সুতরাং উত্তর হবে অপশন বি 4। আচ্ছা, কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? আমরা জানি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা হচ্ছে, এটা দিয়ে দিয়েছে 2 × 10⁻⁵। আলফা সমান কি হয়? আলফা হচ্ছে বিটা বাই 2, সুতরাং এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1 × 10⁻⁵। সুতরাং উত্তর হবে অপশন ডি, অপশন ডি 1 × 10⁻⁵। আলফা সমান বিটা বাই 2। আলফা সমান কি আমরা জানি, আলফা সমান বিটা বাই 2, সুতরাং বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আলফা হয়ে যাবে এটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে 1 × 10⁻⁵। অ্যান্সার হবে ডি। নেক্সট কোশ্চেনে আসি, সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণ হলে মোট চ্যুতি হয় কত? আমরা জানি সমান্তরাল কাঁচ ফলকের উপর যখন কোনো আলোক রশ্মি এসে পড়ে অপর পৃষ্ঠ দিকে নির্গতনের সময় সমান্তরাল নির্গত হয়, সুতরাং কোনো চ্যুতি হয় না, সুতরাং মোট চ্যুতি হবে, উত্তর হবে অপশন বি 0 ডিগ্রি। সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণ হলে মোট চ্যুতি হবে 0 ডিগ্রি। 6 দাগের কোশ্চেন দেখি, এমসিকিউ কোশ্চেনটা, দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সেটি হলো, আমরা জানি বেনিয়া সহকলা, এর মধ্যে আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম বেগুনি, বে দিয়ে যেটা বেগুনি, সুতরাং উত্তর হবে অপশন সি। আচ্ছা, পরিবাহিতাঙ্কের একক কি হবে? পরিবাহিতাঙ্কের একক হলো ওহম, ওহম সেমি, মো সেমি ইনভার্স। আমরা জানি রোধাঙ্কের একক ওহম সেমি, আর রোধাঙ্কের অনন্যক রাশিটাই হচ্ছে পরিবাহিতাঙ্ক, সুতরাং ওহম সেমির অনন্যক যেটা হবে মো সেমি ইনভার্স, উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন আছে, তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক হ্রাস পায়, বৃদ্ধি পায়, প্রথমে বাড়ে পরে কমে, প্রথমে কমে পরে বাড়ে। তো আমরা অর্ধপরিবাহীর আমরা জানি কি তাপমাত্রা বাড়ালে যে কোনো পরিবাহী রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহী ব্যতিক্রম হয়, অর্ধপরিবাহীর কি হবে? রোধাঙ্ক হ্রাস পাবে, সুতরাং উত্তর হবে অপশন এ। আচ্ছা, 92A235, নেক্সট কোশ্চেন, 92A235 মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন ও দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা কত হবে? তাহলে 92A235 মৌলটি ছিল, এরপর এখান থেকে একটি আলফা কণা বেরিয়ে যাচ্ছে এবং দুটো বিটা কণা বেরোলো, তাহলে ভর সংখ্যা কত হবে? আমরা জানি আলফা কণা বেরোলে ভর সংখ্যা 4 কমে ও পরমাণু ক্রমাঙ্ক 2 কমে, সুতরাং 92A235 ছিল, এখান থেকে একটা আলফা কণা বেরোলে
যদি বি মৌল তৈরি হয় তাহলে তার পরমাণু ক্রমাঙ্ক হবে 90 এবং এটা হবে ভর সংখ্যা হবে 231। এরপর আবার দুটো বিটা কণা নির্গত হচ্ছে, সুতরাং আমরা বিটা কণা নির্গত হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 2 মানে 1 বাড়ে, দুটোর জন্য 2 বাড়বে। আর আমাকে ভর সংখ্যা চাইছে, মানে এই উপরের মাথার উপরে যেটা আছে 231, তাহলে উত্তর হবে অপশন বি 231। তাহলে এটার উত্তর হবে 231। আচ্ছা, কোনটি সন্ধিগত মৌল নয়? এজি, ম্যাগনেসিয়াম, কপার, ক্যাডমিয়াম। আচ্ছা, সন্ধিগত মৌল আমরা জানি কোথায় থাকে। সন্ধিগত মৌল আধুনিক পর্যায় সারণীর 3 থেকে 12 নম্বর শ্রেণীতে থাকে সন্ধিগত মৌল। এখানে যতগুলো আছে তার মধ্যে ম্যাগনেসিয়াম হচ্ছে 2 নম্বর শ্রেণীতে আছে, সুতরাং ওটাই হবে সন্ধিগত মৌল, হবে না ওটা। 3 থেকে 12-র মধ্যে থাকলে সেটা সন্ধিগত মৌল। তাহলে অপশনগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম 2 নম্বর শ্রেণীতে থাকার জন্য ওটা সন্ধিগত মৌল নয়, সুতরাং উত্তর হবে অপশন বি। নেক্সট, ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময়, ধাতব পরমাণু সবসময় আয়নে পরিণত হলে কি হয়, একটা ইলেকট্রন ত্যাগ করে, আর ইলেকট্রন ত্যাগ করা এবং সেটা জারিত হয়, সুতরাং উত্তর হবে অপশন এ, ইলেকট্রন ত্যাগ করে ও জারিত হয়। 12 নেক্সট হচ্ছে, একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে কি ব্যবহৃত হবে? একটি রূপোর গয়নায় যদি আমি একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে আমাদের কি ব্যবহৃত হবে? এর নম্বর হচ্ছে 1 নম্বর অপশন আছে এজি, 2 নম্বর হচ্ছে পটাশিয়াম অরোসাইনাইড, 3 নম্বর হচ্ছে এইউ, 3 নম্বর হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসাইনাইড। তো এখানে হবে পটাশিয়াম অরোসাইনাইড, অপশন বি, এটা উত্তর হবে অপশন বি। তো এখানে আমাকে মনে রাখতে হবে যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে সেটাকে আমাকে ক্যাথোডে রাখতে হবে, যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে সেটা ক্যাথোডে, এবং যে ধাতুর প্রলেপ দিতে হবে সেটাকে আমাকে অ্যানোডে রাখতে হবে। এবং তড়িৎ বিশ্লেষণ হিসাবে ওই অ্যানোডে যেই ধাতুটা আছে তারই একটা জলীয় দ্রবণকে আমাকে রাখতে হবে, সুতরাং এখানে অপশন আছে সোনার প্রলেপ দিতে হবে রূপোর উপরে, সুতরাং পটাশিয়াম অরোসাইনাইড ব্যবহার করতে হবে। তো পটাশিয়াম অরোসাইনাইড, যদি রূপোর প্রলেপ দিতে হতো তাহলে আমার তড়িৎ বিশ্লেষণ হিসাবে যেটা দিতে হতো পটাশিয়াম আর্জেন্টোসাইনাইড, কিন্তু এখানে আমাকে প্রশ্ন হচ্ছে রূপোর উপর সোনার প্রলেপ, সুতরাং রূপাটাকে রাখতে হবে ক্যাথোডে এবং সোনাটাকে রাখতে হবে অ্যানোডে, এবং তড়িৎ বিশ্লেষণ হবে ওই অ্যানোডেরই একটা জলীয় দ্রবণ, সেটা হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসাইনাইড, সুতরাং উত্তর হবে পটাশিয়াম আর্জেন্টোসাইনাইড, পটাশিয়াম অরোসাইনাইড। সুতরাং উত্তর হবে এখানে কি, পটাশিয়াম অরোসাইনাইড, অপশন বি। নেক্সট, আমরা আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে কি গ্যাস পাওয়া যায়? যে গ্যাস পাওয়া যায় তা হলো কি না, সেটা হচ্ছে SO2, অপশন ডি। আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় তা হলো SO2। নেক্সট, পিতলের উপাদান কি? পিতলের উপাদান হলো কপার ও জিঙ্ক। কপার আর জিঙ্ক হলো পিতলের উপাদান। তাহলে কপার আর টিনের উপাদানটা কি? কপার আর টিনের মিশ্রণকে আমরা কি বলি? কাঁসা। আর কপার জিঙ্কের বলি আমরা পিতল। কপার জিঙ্কের মিশ্রণটাকে বলা হচ্ছে পিতল, আর কপার টিনের মিশ্রণটাকে বলা হচ্ছে কাঁসা। নেক্সট, এলপিজি গ্যাসের সিলিন্ডার থেকে যে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তার যে যৌগের, সেটা কি? এটা হচ্ছে ইথাইল মারক্যাপটেন। আচ্ছা, নেক্সট, এবার এসে কিউ কোশ্চেনগুলো আছে বিভাগ হতে। এখানে আছে, প্রথম কোশ্চেন আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়? সুতরাং ভ্যান অ্যালেন বিকিরণ হয় ম্যাগনেটোস্ফিয়ার, এটা মনে রাখবে, ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট, কোন ব্যাকটেরিয়া দ্বারা উদ্ভিদের বর্জ্য
পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন হয়? কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়? এটা হচ্ছে মিথাজনিক ব্যাকটেরিয়া। উত্তর হবে মিথাজনিক ব্যাকটেরিয়া। নেক্সট, তাপন মূল্যের এসআই পদ্ধতির একক কি? তাপন মূল্যের এসআই পদ্ধতির একক হচ্ছে কিলোজুল পার কেজি। কিলোজুল পার কেজি। তাপন মূল্যের এসআই একক হলো কিলোজুল পার কেজি। নেক্সট কি কোশ্চেন আছে? নেক্সট আছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতিটা কিরূপ হবে? আমরা জানি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাস পিভি লেখচিত্র মানে এটা হচ্ছে বয়লের সূত্রের লেখচিত্র। লেখচিত্রটা কেমন আছে আমরা একটু দেখে নিই। লেখচিত্রটা হবে পি ভার্সেস ভি যদি হয় তো লেখচিত্রটা এরকম, মানে P1 V1 সমান P2 V2। তখন এই জায়গাটায় P1 হচ্ছে 4 আর এখানে হচ্ছে V1 1, 4 into 1 P1 V1, 4 into 1 সমান 4। এই জায়গাটায় P এর মান 2, এই জায়গাটাও V এর মান 2 সমান P2 V2 সমান 2 into 2 সমান 4। তাহলে এখানে P1 V1 ও 4, আবার P2 V2 ও 4 হলো। আবার একই রকম ভাবে P3 V3, এই ক্ষেত্রে আমরা 4 পাবো। আর এই যে গ্রাফটা হচ্ছে, এই গ্রাফটা এটা এর প্রকৃতি হচ্ছে সমপরাবৃত্ত। এর প্রকৃতি হচ্ছে সমপরাবৃত্ত। সুতরাং উত্তর হবে, এর প্রকৃতি কি কেমন যদি বলে তখন আমাকে উত্তর লিখতে হবে এর সমপরাবৃত্ত। তো পিভি লেখচিত্রের প্রকৃতি হবে নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি হবে সমপরাবৃত্ত। নেক্সট, এসটিপিতে 22.4 লিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা কত? আমরা জানি 22 এসটিপিতে 22.4 লিটার গ্যাস আছে, মানে ওটা 1 মোল গ্যাস আছে। সুতরাং 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন 22.4 লিটার। সুতরাং আর আমরা এটাও জানি অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী যে 1 মোল গ্যাসের অণুর সংখ্যা 6.022 কিংবা 2 × 10⁻23 অণু থাকে। সুতরাং এর উত্তর হবে গ্যাসের অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23। নেক্সট, কোন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি একান্ত তার নিজস্ব ধর্ম? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। কোন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটা তার নিজস্ব ধর্ম? আমরা জানি আপাত প্রসারণ কখন হয়, যেহেতু তরলকে পাত্রে রাখা হয়, সেই পাত্রের প্রসারণের ফলে যে প্রসারণটা প্রকৃত প্রসারণ থেকে কিছুটা কম আমরা চোখে দেখতে পাই, সেটাকে আপাত প্রসারণ বলে। কিন্তু অরিজিনালি যেটা হয় সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্কটার নিজস্ব ধর্ম। আপাত প্রসারণ একটা নির্দিষ্ট তরলের ক্ষেত্রে বিভিন্ন পাত্রে রাখলে, একটি নির্দিষ্ট তরলকে বিভিন্ন উপাদানের পাত্রে রাখলে এর আপাত প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন হবে, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা একই থাকবে। তাই আমরা বলবো যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। নেক্সট, লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? আচ্ছা, দ্বিধাতব পাত। এবার লোহা আর পিতলের মধ্যে কার আলফার মান বেশি? লোহা আর পিতলের মধ্যে আমরা জানি পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা লোহার চেয়ে বেশি, সুতরাং পিতল বেশি বাঁকবে। প্রসারিত হলে পিতল বাইরের দিকে থাকবে, বেশি বাঁকবে। আবার যেই বস্তু বেশি প্রসারিত হয় সংকোচনের বেলাও সেই ধাতুটি তাড়াতাড়ি সংকুচিত হবে। সুতরাং পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি মানে পিতল বেশি বাঁকবে, পিতল ভিতরের দিকে থাকবে, উত্তর পিতল। নেক্সট, চোখে দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কি ধরনের চশমা ব্যবহার করা হয়? আমরা জানি দীর্ঘদৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া, এখানে কি হয়, দূরের জিনিসটা স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিসটা দেখতে পায় না। সুতরাং এই ত্রুটি দূর করতে গেলে আমাদের উত্তল লেন্স ব্যবহার করতে হয়। এতে কি হয়, ফোকাস বিন্দুটা রেটিনা থেকে পিছনে সরে যায়। সুতরাং আমাকে উত্তল লেন্স ব্যবহার করলে এর পজিটিভ ক্ষমতা এর রেটিনা, তবে রেটিনাতে এসে এটা তৈরি মানে বিন্দুটা পড়বে, ফোকাস বিন্দুটা তৈরি হবে আর তখন আমরা বস্তুকে দেখতে পাবো। সুতরাং এখানে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। চোখের দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি দূর করতে গেলে আমাদের উত্তল লেন্স ব্যবহার করতে হবে। নেক্সট, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপাতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি হবে?
ফোকাস দূরত্ব আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক আমরা সবাই জানি, আর সমান টোয়াইস এফ। হ্যাঁ, বক্রতা ব্যাসার্ধ আর সমান 2 ইন্টু ফোকাস দূরত্ব, আর সমান টোয়াইস এফ। আচ্ছা, বিওটি এককের সংজ্ঞা, বিওটি এককের সংজ্ঞা লেখো। বিওটি কি? আমরা জানি 1 বিওটি সমান 1 কিলোওয়াট আওয়ার। তার মানে কি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র যদি 1 ঘন্টা চলে, 1 ঘন্টা চললে যেই তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে আমরা কি বলবো? 1 বিওটি। 1 বিওটি কাকে বলে? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা চললে যে তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে আমরা 1 বিওটি বলি। নেক্সট কোশ্চেন কি আছে? এসআই এককে আধানের এককের নাম কি? আধানের এককের হচ্ছে কুলম্ব। নেক্সট, বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর তারের বর্ণ কি করা হয়? হলুদ বা সবুজ করা হয়। নেক্সট, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? নিউক্লিয় বিক্রিয়া সূর্যতে যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। সুতরাং সূর্য শক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন। কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌলটি ব্যবহার করা হয়? C614। নেক্সট, অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কটি? অতি দীর্ঘ পর্যায়ে আমরা জানি অতি দীর্ঘ পর্যায়ে দুটো আছে, তাতে 32টি করে মৌল থাকে। একটা হচ্ছে ষষ্ঠ পর্যায়ে, একটা হচ্ছে সপ্তম পর্যায়ে। প্রত্যেকটাতে দুটো করে 32টা করে মৌল থাকে। নেক্সট কি কোশ্চেন আছে? পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো। কৃত্রিমভাবে তৈরি 92টি প্রাকৃতিক মৌল পাওয়া যায়। 92 এর পর যতগুলো আছে সবই কৃত্রিম মৌল। সেরকম একটা উদাহরণ হচ্ছে 112 নম্বরে আছে কোপারনিসিয়াম, CN112, কোপারনিসিয়াম। সুতরাং কৃত্রিমভাবে একটি মৌল হলো কোপারনিসিয়াম। নেক্সট, জলে দ্রবীভূত হয় এমন একটা সমযোজী যৌগের নাম। জলে দ্রবীভূত হয় সব থেকে সহজ একটি আমরা জানি যে চিনি জলে দ্রবীভূত হয়, চিনি হচ্ছে সমযোজী যৌগ। সুতরাং জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ হলো চিনি। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি? এখানে তড়িৎ শক্তি, রাসায়নিক তড়িৎ শক্তি, উত্তর হবে তড়িৎ শক্তি। জলের তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী। নেক্সট, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস যার জন্য জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠিটি নিভে যায় এবং গ্যাসটি নীল শিখায় জ্বলে? আমরা জলে তড়িৎ বিশ্লেষণ করলে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। অ্যানোডে যায় অক্সিজেন এবং ক্যাথোডে যায় হাইড্রোজেন, এবং হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে আর অক্সিজেন গ্যাস নিজে জ্বলে না, কিন্তু লোককে জ্বলতে সাহায্য করে। তাই ক্যাথোডে উৎপন্ন গ্যাসের নাম হবে হাইড্রোজেন, এবং যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে পাটকাঠিটাই নিভে যায় কিন্তু গ্যাসটি নীল শিখায় জ্বলে। তো উত্তর হবে হাইড্রোজেন। নেক্সট আমরা আসি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করা। আচ্ছা, থার্মিট পদ্ধতি কি? থার্মিট পদ্ধতি আমরা জানি, থার্মিট পদ্ধতি হলো ফেরিক অক্সাইড ও অ্যালুমিনিয়াম চূর্ণের উপর এটাকে 3:1 অনুপাতে মেশানো হয়। এর উপর ফায়ার ক্লে নির্মিত বিশেষ ধরনের পাত্রে নিয়ে তার উপর ম্যাগনেসিয়াম গুঁড়ো, বেরিয়াম অক্সাইড, পটাশিয়াম ক্লোরাইড এর মিশ্রণ রেখে ম্যাগনেসিয়াম ফিতার সাহায্যে আগুন ধরানো হয়। এর ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং উচ্চ উষ্ণতার সৃষ্টি হয়। এই উচ্চ উষ্ণতায় Fe2O3 অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে গলিত আয়রনে পরিণত হয়। সুতরাং থার্মিট পদ্ধতিতে আমরা আয়রন নিষ্কাশনের জন্য ব্যবহার করা হয় থার্মিট পদ্ধতি। তো উত্তর হবে এটা থার্মিট পদ্ধতির হবে লোহা, আয়রন নিষ্কাশনে। সুতরাং থার্মিট পদ্ধতি থেকে আমরা কি করব? এটা লোহা হবে। আচ্ছা, অ্যামালগাম কি কাজে লাগে? অ্যামালগাম হবে এটা সোডিয়াম এবং Hg। অ্যামালগাম হবে সোডিয়াম এবং
এই যে অ্যামালগাম। বায়োপলিমার কোনটা হবে? বায়োপলিমার এখান থেকে বায়োপলিমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড, বায়োপলিমার হবে নিউক্লিক অ্যাসিড। আর পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, এর মনোমারটা হবে এটা ভিনাইল ক্লোরাইড। নেক্সট আমরা চলে আসি, নাইট্রোলিম কি? আমরা জানি নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বন চূর্ণের মিশ্রণ। সুতরাং নাইট্রোলিম হলো ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বন চূর্ণের মিশ্রণ। একটি আম্লিক গ্যাসের নাম HCl, একটি আম্লিক গ্যাস। শৌচাগারে প্রায়শই কোন প্রকার গ্যাস পাওয়া যায়? শৌচাগারে পাওয়া যায় অ্যামোনিয়া গ্যাস। সুতরাং উত্তর হবে এটা অ্যামোনিয়া। আচ্ছা, অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ তৈরি হয়? অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায়? অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে কোন গ্যাস নেই, অ্যামোনিয়ার সাথে HCl গ্যাস বিকৃত হয়ে একটা অ্যামোনিয়াম ক্লোরাইড, একটা কঠিন উৎপন্ন হয়। সুতরাং অ্যামোনিয়ার সাথে HCl গ্যাস বিক্রিয়া করে একটি কঠিন পদার্থের উৎপন্ন করে। এরপর আমরা নেক্সট এই সেটটা থেকে যেই অঙ্কগুলো আছে সেইগুলো আমরা এবার একটু দেখব। নেক্সট অঙ্ক আছে যেটা, আচ্ছা আমরা অঙ্কে যদি আসি তো আমরা বিভাগ গতে 3.3 দাগের অথবাটায় আমরা দেখতে পাচ্ছি যে 27 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 সেমি কিউব। স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? সুতরাং আমরা গ্যাসের অবস্থার সমীকরণ থেকে আমরা কি পাই? আচ্ছা, এখানে আরেকবার অঙ্কটা পড়ি। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 500 সেমি কিউব। স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? তাহলে আমরা P1 PV/T সমান ধ্রুবক আমরা জানি। তাহলে P স্থির থাকলে আমরা কি পাবো? V/T ধ্রুবক পাবো। তো এখান থেকে সুতরাং V/T ধ্রুবক সমান V1/T1 সমান V2/T2। আর আমরা এখানে প্রশ্নে দেওয়া আছে যে আয়তনটা দ্বিগুণ হবে, তাহলে V2 সমান কি হবে? 2V1। প্রাথমিক আয়তনটা V1 থাকে তাহলে V2 হবে 2V1। এবং এই ফর্মুলাতে V2 এর জায়গায় আমরা 2V1 বসিয়ে দিলাম, আর V1 যেমন ছিল সেরকম V1 রেখে দিলাম। টেম্পারেচারটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড বলা ছিল, T1টা সমান 273 + 27, আর T2টা আমরা এখান থেকে পাবো 600 কেলভিন হবে। 273 মাইনাস করলে 327 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট আমরা 3.3 আর একটা অঙ্ক আছে। কি অঙ্ক আছে? যে একটি উত্তল লেন্সের সাহায্যে, না এটা না অঙ্ক, রৈখিক বিবর্ধন কাকে বলে এটা হয়ে গেল। 5 সেমি দীর্ঘ একটি বস্তু একটি উত্তল লেন্সের সামনে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত হবে? তাহলে 5 সেমি দীর্ঘ একটি বস্তু একটি উত্তল লেন্সের সামনে রাখলে আমরা জানি কি বিবর্ধন সমান কি, রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এখন বিবর্ধনটা 5 বলে দিয়েছে, 5, আমাকে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে, আর বস্তুর দৈর্ঘ্য আমার 5 বলে দিয়েছে। তাহলে কোণাকুণি গুণ করলে প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান 5 × 5 সমান 25 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক আছে 4.1-এ। 4.1-এ অঙ্ক যেটা আছে যে উষ্ণতায় 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন 2.56 অ্যাটমসফিয়ার চাপে 10 লিটার হবে সেই উষ্ণতাটি নির্ণয় করো। এখানে আর এর মান দিয়ে দিয়েছে এত। তাহলে যে উষ্ণতায় 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন 2.56 অ্যাটমসফিয়ার চাপে 10 লিটার হবে সেই উষ্ণতাটি নির্ণয় করো। এটাও আমরা PV সমান nRT ফর্মুলা থেকে পেয়ে যাব। এখানে P এর মান দিয়ে দিয়েছে 10 লিটার, P এর মান 10 লিটার, P এর মান 2.56 অ্যাটমসফিয়ার আছে, V এর মান 10 লিটার। হ্যাঁ, 2.56 P এর মান, V এর মান 10 লিটার। PV সমান N হচ্ছে
28 গ্রাম নাইট্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন মানে 1 মোল, 1 মোল N এর মান হচ্ছে 1, আর R এর মানটা দেওয়াই আছে এখানে, R এর মান, ওখান থেকে আমরা কি পেয়ে যাব, যেহেতু এখানে R এর মান দেওয়াই আছে আর T এর মানটা আমাকে PV সমান nRT, N এর মান 1, সুতরাং T এর মান আমরা পেয়ে যাব, T সমান হয়ে যাবে P ইন্টু V বাই NR, তাহলে P এর মান আছে 2.56 ইন্টু P এর মান 2.56 অ্যাটমসফিয়ার, আর V এর মান হচ্ছে 10, তাহলে এখানে 10 রইল, আর PV বাই R ইন্টু T, NR, N এর মান 1 গুণিত R এর মান 0.081, এইটা বসালে যে T এর মানটা পাবো, ওখান থেকে আমরা T এর মানটা আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাব। ঠিক আছে, অঙ্কটা যে PV সমান nRT, এখান থেকে 2.56, এখান থেকে এই ফর্মুলা করলে প্রায় 43 ডিগ্রি সেন্টিগ্রেড 300 কেলভিন এরকম একটা অ্যান্সার আসবে। নেক্সট আমরা আসি, নেক্সট কোশ্চেনে কি আছে, নেক্সট কোশ্চেন আছে যে 8.4 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করতে কত পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রাইড উত্তপ্ত করতে হবে। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, অক্সিজেনের 16 দিয়ে দিয়েছে, তাহলে 8.4 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করতে আমাকে কত গ্রাম অ্যামোনিয়াম নাইট্রাইড, তাহলে আমাকে বিক্রিয়াটা করতে হবে যে অ্যামোনিয়াম নাইট্রাইড থেকে কিভাবে নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে, সেই বিক্রিয়াটা হবে যে অ্যামোনিয়াম নাইট্রাইড থেকে N2 প্লাস টুয়াইস H2, তাহলে আমার এখানে আণবিক ভর N এর 14, তাই 14 ইন্টু 2 সমান 28, আর এখান থেকে আমরা পাচ্ছি অ্যামোনিয়াম নাইট্রাইড 64 গ্রাম। তাহলে আমাকে প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে যে 8.4 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করতে কত পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রাইড উত্তপ্ত করতে হবে, তাহলে আমরা পাচ্ছি যে 28 গ্রাম নাইট্রোজেন প্রস্তুত করতে অ্যামোনিয়াম নাইট্রাইড উৎপত্তি কত, 64 গ্রাম, 28 গ্রাম নাইট্রোজেন প্রস্তুত করতে অ্যামোনিয়াম নাইট্রাইড উত্তপ্ত করতে হয় 64 গ্রাম, তাহলে 1 গ্রাম কত, আর 8.4 গ্রাম করলে 8.4 গ্রাম নাইট্রোজেন প্রস্তুত করতে কত লাগবে, ওই নিয়ম করলে আমরা কি পাবো 19.2 গ্রাম, সুতরাং উত্তর হবে 19.2 গ্রাম। এটা সবাই দেখে নাও কিভাবে করতে হচ্ছে অঙ্কটা। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে যে 12.26 গ্রাম KCl3 বিয়োজিত হয়ে STP-তে কত আয়তনের অক্সিজেন গ্যাস, 12.26 গ্রাম KCl3 বিয়োজিত হয়ে STP-তে কত আয়তনের অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে, পটাশিয়াম ক্লোরিনের এসব আণবিক ভর দিয়ে দিয়েছে। তো আমরা এইটা দেখি যে 12.26 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে STP-তে কত আয়তনের অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। তো বিক্রিয়াটা হচ্ছে 2KCl3 প্লাস সমান 2KCl প্লাস thrice-O2, সুতরাং এখানে 3 মোল, 3 মোল মানে 1 মোলের আয়তন আমরা জানি কত 22.4 লিটার, সুতরাং 3 মোলের আয়তন হবে 67.2 লিটার STP-তে, আর এখানে KCl3 হচ্ছে 2 মোল, তো 2 মোলের আমরা আণবিক ভরটা পেয়ে গেলাম 245 গ্রাম, সুতরাং 245 গ্রাম KCl3 বিয়োজিত হয়ে STP-তে 702 লিটার অক্সিজেন উৎপন্ন করে, এবং 1 গ্রাম KCl3 বিয়োজিত হয়ে কত হয়, আর 12.26 গ্রাম KCl3 বিয়োজিত হয়ে কত হবে, এটা আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি 3.36 লিটার অক্সিজেন উৎপন্ন করবে, সুতরাং উত্তর হবে 3.36 লিটার। সুতরাং আমরা এই সেটের সমস্ত অঙ্কগুলোই আমরা করে ফেললাম, এরপরে আমরা নেক্সট আবার একটা সেট নিয়ে আসব, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা নোটিফিকেশন অল করে রাখো, যাতে আমরা নতুন ভিডিও আসলেই তোমরা সব আমার ভিডিওগুলো দেখতে পাও এবং এগুলোর উত্তর তোমরা নিজেরাই করো, সামনেই পরীক্ষা, সুতরাং সময় নষ্ট নয়, পড়াশোনা একটু মনোযোগী হও এবং মন দিয়ে